দর্শক মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় সকলকে স্বাগত জানাচ্ছি। রাজনীতির গতিপথ এ বিষয়ে আজ আমরা কথা বলবো। আজকে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রাশিদুল হক, সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রয়েছেন জনাব এস.এম. আজমল হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি এনসিপি সমর্থিত আইন পেশাজীবী সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রেখেই আলোচনা সূত্রপাত করতে চাই। রাশিদুল হক, আপনাকে স্বাগত জানিয়ে প্রশ্নটি আপনাকে করতে চাই যে আমরা দেখছি যে রাজনীতির নতুন সরকার 3 মাস হয়তো হতে চলেছে। ইট ইজ টু আর্লি যে সরকার সম্পর্কে কমেন্টস করা, সকলেই কথা বলছেন। কিন্তু আমরা যদি দেখি যে বিরোধী রাজনীতির এক ধরনের চ্যালেঞ্জের কথা কেউ কেউ বলছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এনসিপি, জামাত, তাদের একটি কড়া হুঁশিয়ারি আছে সরকারের প্রতি যে এটি যদি বাস্তবায়ন না করে তাহলে সরকারের বিরুদ্ধে তারা রাজপথও এর জবাব দেবে। এবং কেউ কেউ বলছে এই সরকার অনেকটা জনগণের সাথে, তাদের আয়ের সাথে প্রতারণা করছে। এই যখন রাজনৈতিক সম্পর্কের জায়গাটি, তখন আসলে আন্দোলনকে কেন্দ্র করে 24-এ যে ঐক্যটা দেখা দিয়েছিল বা পরবর্তী যে জুলাইকে সনদকে কেন্দ্র করে যে ঐক্য দেখা দিয়েছিল, সেই ঐক্যের মধ্যে এক ধরনের ভঙ্গুরতা তৈরি হচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। এবং এর মাঝে আলোচনা চলছে যে আজকে পশ্চিমবঙ্গের একটি পত্রিকাও রিপোর্ট করেছে, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই যে শেখ হাসিনা ফিরবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম নানা রকম ডেডলাইনও দেওয়া হচ্ছে। আপনি সার্বিক এই রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে দেখছেন? যে রাজনীতি কি আসলে এক ধরনের সংকটের দিকে বা একটু উত্তপ্ত হয়ে উঠবার কোনো সম্ভাবনা আছে? ওই ঈদের পর এরকম একটি টার্ম অনেকে কেউ ব্যবহার করা শুরু করছেন, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আজকে একটি আলোচনা ঘুরপাক খাচ্ছে শেখ হাসিনা ফিরে নিয়ে, আমি এটা নিয়ে কথাটা শুরু করি। তো আজকে মোহনা টিভির দর্শক যারা আছেন, শ্রোতা আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান দেখার যাদের সৌভাগ্য হচ্ছে তারা আমরা আশা করি আমাদের আলোচনা শুনবেন, বিশ্লেষণ করবেন। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, সরকার তো চায় শেখ হাসিনা ফিরুক, প্রশাসন চায়। তার বিরুদ্ধে একটা আদালতের রায় হয়েছে, সে রায়ে উনি দণ্ডিত, ওনার মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। তো উনি যে আসবেন, এই আসার জন্য সরকার অপেক্ষায় আছে। সরকার এই জন্য ভারতের সাথে, যেখানে উনি আশ্রয়ে আছেন, পালিয়ে গেছেন, সেখানে দেন দরবার করছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের, উনি ওইখানে গিয়ে ভারতের সাথে, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতেছেন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছেন তাকে যেন ফিরিয়ে দেয়। উনি যদি আসেন তাহলে বাংলাদেশ সরকার নিশ্চয়ই খুশি হবেন। আজকে তথ্য উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, উনি আজকে বলেছেন, যদি এই প্রশ্নটার উত্তর দিয়েছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তার প্রতি ইনসাফ করা হবে। উনি ইনসাফে যদি উনি আদালতে, যেহেতু রায় আছে, উনি এসে যদি আত্মসমর্পণ করেন এবং সেখানে ইনসাফের রায় পাবেন, অর্থাৎ উনি ন্যায় বিচার পাবেন, এটা প্রত্যাশা করছেন। এতে যদি তার ফাঁসি হয়, ফাঁসি মুক্তি পান, তাহলে তারা মেনে নিবে, সরকার মেনে নিবে। তাহলে উনি আসতে সমস্যা কোথায়? উনি আসুক। উনি যদি এত কথা না বলে উনি আসুক না, উনি চলে আসুক। বাংলাদেশের জনগণ ওনাকে কিভাবে নিবে, কিভাবে দেখবে, এটা তো ওনার ফিরে আসার পরে দেখবে। তবে আমরা যেটা দেখেছি, 5 তারিখে উনি পালিয়ে গেছেন এবং বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। এবং উনি জনগণের জনরোষ থেকে বাঁচতে হেলিকপ্টারে করে বা বিমানে করে আমরা দেখছি যে উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, ওইখানে পালিয়ে গেছেন। আর রাজনীতি বিষয়ে যে কথাগুলো বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে, সরকার তো জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর এবং তারা বলছেন যে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করতে চান। তো এখানে একটা কথা আপনি বলছেন যে প্রতারণা করছে কিনা, না, এটা তো এখানে তো কোনো প্রতারণা করে নাই। যে বিরোধী দল দাবি করছে সেটা ঠিক আছে, তারা প্রতারণা করে নাই। প্রতারণা এই অর্থে করে নাই, তারা তো যে সরকারের যে অধ্যাদেশগুলো, একমাত্র গণভোট বাদে, মোটা দাগে গণভোট বাদে যে অধ্যাদেশগুলো ডক্টর ইউনূস সরকার করে গেছেন, বিশেষ করে যে এই আন্দোলনে যারা পুলিশ সদস্য বা অন্যান্য সদস্য যারা নিহত হয়েছেন, অথবা এই আন্দোলনে এই সরকারের যে নতুন সরকার ক্ষমতা নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পাশ করা
সমস্ত অধ্যাদেশগুলো কিন্তু এই বর্তমান সরকার সংসদের মাধ্যমে আইনে পরিণত করছে অথবা পাশ করে দিয়েছেন। সুতরাং বাকি যে বিষয়টা রয়ে গেছে জুলাই সনদের, সেই সনদের কাজগুলো ওনারা আস্তে আস্তে বাস্তবায়ন করবেন অথবা আইনগতভাবে বাস্তবায়ন করবেন। এই জন্য তারা একটা কমিশন গঠন করে সরকার এবং বিরোধী দলের এমপিদের সমন্বয়ে একটা কমিশন গঠন করে সেই আইনগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আইনসম্মতভাবে সেগুলোর ব্যবস্থা নেবেন। কিন্তু বিএনপির এই বক্তব্য বারবার বলছেন সর্বোচ্চ নেতৃত্ব থেকেও, তারপরও বিরোধী দল আস্থায় নিতে পারছে না, এই কথাটাও কিন্তু আলোচনায় হচ্ছে। এটা রাজনীতি। আসবো আপনার কাছে আসবো। জনাব এস এম আজমল হোসেন, আপনাকে স্বাগত, যে প্রথমবারের মতো আপনি আমাদের মোহনায় দর্শকদের সামনে এসেছেন, সময় দিচ্ছেন। বিএনপি নিয়ে যেভাবে সমালোচনা মুখর এনসিপি জামাত, বিএনপি তখন তো বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। 31 দফার জুলাই সনদের অনেক কিছুই সেখানে আছে। ফলে কেন আপনিও এনসিপি সমর্থিত আইনজীবী লয়ার্স অ্যাসোসিয়েশনের আপনি সর্বোচ্চ নেতৃত্বে আছেন, কেন আপনারা বিএনপির এই কথায় আস্থা রাখতে পারছেন না বা রাজনৈতিক ভরসা রাখতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে আমি দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য। আপনার এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, সময় উপযোগী। আপনি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা যদি দেখি যে বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে বলছে, কিন্তু এখানে যে পালন করার যে পদ্ধতিটা, এই পদ্ধতির জায়গাটাই হলো মতের অনৈক্য, দ্বিমত। জুলাই সনদটা কিন্তু ওখানে বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোট এর মাধ্যমে। একটি গণভোট অনুষ্ঠিত হবে, সেখানে আপামর ভোটার যারা রায় দিবে ভোটের মাধ্যমে, সেই রায় অনুযায়ী এটা বাস্তবায়ন হবে। এটাই কিন্তু জুলাই সনদের একটা পূর্ব শর্ত বাস্তবায়নের। এখন বিএনপি যেটা বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তারা বলতে চাচ্ছে যে না, আমরা গণভোটের রায়ের আলোকে সংস্কারের মাধ্যমে এটা বাস্তবায়ন করব না, আমরা সংবিধানকে রেখে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করব। তো বিএনপির আপনার খুব বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন, আমি জানি না ওনারা কতটুকু কিভাবে বুঝে বলছেন। আমি বলতে চাই যে আপনি সংবিধান সংশোধন আকারে যখন এইটা বাস্তবায়ন করার উদ্যোগটা নেবেন অথবা করলেন, আপনি করার পরে এই সংবিধানের অভিভাবকত্ব এবং আপনার এই সংবিধান দেখভাল করার একটা জুডিশিয়াল দায়িত্ব কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের উপরে আছে। এবং আমরা সুপ্রিম কোর্টকে অতীতে দেখেছি বিগত 1.5 দশক যাবৎ যে রাজনৈতিক বিষয়ে, শিল্প, সাহিত্য, গদ্য, উপন্যাস সকল বিষয়ে তারা হস্তক্ষেপ করেছে। একজন কবির রচিত কবিতাকেও তারা সংশোধন করার আদেশ দিয়েছে, উপন্যাস সংশোধন করার আদেশ দিয়েছে, ইতিহাস নির্ধারণ করে দিয়েছে। এরকম উদাহরণ তো আমাদের সামনে আছে। তো এখন যখন আপনি জুলাই সনদকে সংশোধনী আকারে বাস্তবায়নের পথে বিএনপি যে যাচ্ছে, আপনি যাবেন, তখন ভবিষ্যতে এই ঝুঁকিটা থেকে যায় যে আমাদের সর্বোচ্চ আদালত থেকে যদি আবার এগুলো আবার রিভাইজ করা হয়, আবার এটা উল্টে পাল্টে দেয়া হয়, এই ঝুঁকিটা কিন্তু আমাদের সামনে থেকেই যায়। কারণ এই উদাহরণ অতীতে আমাদের সামনে খুব নিকট অতীতে আছে। তো এই জন্য আমাদের ভিতরে আস্থা অনাস্থার জায়গা তো থাকতেই পারে, আমাদের আস্থার সংকট থাকতেই পারে। এটা খুবই সঙ্গত এবং এটা ভেরি লজিক্যাল। আইনানুগভাবেই আমরা এই সংশয় আইনানুগভাবেই আমরা করতেছি এবং রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে আমরা জনগণের প্রতিও সচেতনতা বৃদ্ধির জন্য সময়ে সময়ে প্রাসঙ্গিকভাবে বক্তব্য রেখে যাচ্ছি। কারণ এই ঝুঁকি আমাদের সবার জন্য খুব বড় আকারে আমাদেরকে, কিন্তু রাজনৈতিক দৃশ্যপট থেকে ধীরে ধীরে জুলাই সনদ, গণভোট, এই শব্দবন্ধটি বা এই ধারণাটি অপসৃত হয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের যে রাজনৈতিক অবস্থান, সেটা আসলে জনগণ তো গ্রহণ করছে না। আপনি গণভোটের কথা বলছেন, কিন্তু গণভোট নিয়ে তো জনগণের খুব বেশি মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। ফলে আপনারা এই যে হুঙ্কার দিচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনারা দেখে নেবেন এই সরকারকে, তাদের পরিণতি ভালো হবে না, তো এই ধরনের রাজনৈতিক বক্তব্যের আসলে দিয়ে কি শেষ পর্যন্ত কাজ হবে জনগণকে, যদি আপনারা আপনাদের সপক্ষে আনতে না পারেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু কিছু তো স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা দিয়ে বলতে চাই যে যেমন আপনার 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এখানে মোট ভোটার সংখ্যা কত ছিল?
12 crore plus. So far I recall my memory. তো এই 12 কোটি ভোটারের ভেতরে আপনি বয়সের তারতম্যের দিক থেকে ভোটারের সংখ্যা কত, এটা আপনার কাছে কতটুকু তথ্য আছে, কিন্তু আমার কাছে স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা হলো এর ভেতরে 7 crore প্লাস 45 থেকে 48 অ্যান্ড বিলো, এর নিচে জি, তরুণ তাহলে ভোটার যাদেরকে তরুণ আমরা ভোটার বলছি, যাদেরকে, এবং এই তরুণ ভোটার এদের এই প্রজন্মের সাথে আমাদের একটা প্রজন্মের একটা গ্যাপ কিন্তু আছে, কারণ তাদেরকে আমরা আস্থায় নিতে চেষ্টা করছি না, এবং আমরা বলতে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক শ্রেণী যারা আছে তারা তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না। এখন আপনি ওই প্রজন্মের মানুষগুলো কিন্তু আরেকটু যদি আপনি ভাগ করেন যে তাদের ভেতরে একটা বড় অংশ কিন্তু ছাত্র, 18 থেকে 27, 28, 29, 30 পর্যন্ত ছাত্রত্ব থাকে, এবং 30-32 পর্যন্ত বিসিএস এর চাকরি বাকরি তারা কর্মজীবনে প্রবেশ করার একটা প্রতিযোগিতায় থাকে। তারা একই সাথে এই কাজটার সাথে আবার রাজনীতি সচেতন থাকে, রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা প্রয়োজন সাপেক্ষে সময়ে সময়ে ভূমিকা রাখার চেষ্টা করে থাকে। এরপরে তারা যখন 30-32-এর ভেতরে চাকরিতে কর্মজীবনে ঢুকে যায়, আমি একটু শেষ করি আপনাকে, যে এই যে প্রজন্ম 45 পর্যন্ত এদের আপনি আকাঙ্ক্ষাকে আপনি আপনার মানে বিবেচনায় নিচ্ছেন না, ফলে আপনি এটা মনে হচ্ছে কিভাবে, কোন তথ্যের ভিত্তিতে যে তারা কিন্তু সাড়া দিচ্ছে না অথবা তাদের ভেতরে কোনো আগ্রহ নেই, এরকম বক্তব্য অনেকেই বলে, সংবাদ মাধ্যমে দেখেছি আমি, কিন্তু আমি বলবো এটা ধন্যবাদ। এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা এই জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিলেন, তারা আমরা দেখেছি, কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন যখন এলো তখন তারা কিন্তু জামাতের সাথে জোট করলো রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার জন্য। তো সেখান থেকেও নিজস্ব শক্তিতে এনসিপি কতটা বিকশিত হতে পারছে সে নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা আসবো, নিশ্চয়ই আপনি জবাব দেবেন। রাশিদুল হক ভাই, যে প্রশ্নটি হচ্ছে যে বিএনপি আসলে জনগণের পালস আস্তে আস্তে হারিয়ে ফেলছে, বুঝতে পারছে না। এই যে বিশাল একটা তরুণ প্রজন্ম যারা আন্দোলন করলো, পরিবর্তন চাইলো, সংস্কার চাইলো, কিন্তু সেই আগেই ফেসিবাদী ব্যবস্থার মতোই করেই, মানে ফেসিবাদী ব্যবস্থা হয়েছে বলা যাবে না, কিন্তু সব নিয়মকানুন রয়ে গেছে, কেবলমাত্র শেখ হাসিনা নেই। এই জায়গাটা যদি থাকে তাহলে আসলে এই রক্তদান বা এই আত্মাহুতি বা আন্দোলনের আসলে মানে পরিণতি বা প্রাপ্তি কি হলো? আসলে মানে এনসিপি বা ওই যে জামাতের বিরোধী দলের যে দাবিগুলো আছে সে দাবিগুলো আসলে আপনি একটু আগে বলছিলেন যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই দাবিগুলো অনেকগুলো দাবি আছে যেগুলো যৌক্তিক এবং এগুলো বাস্তবায়ন করা জরুরি। তো এখানে এই সরকারের যে বিষয়টা হলো, আসলে সরকার যখন ক্ষমতা আসলো এই ফেব্রুয়ারি মাসের 17 তারিখ তারা শপথ নিয়েছে, আজকে 3 মাস পূর্ণ হলো। এই 3টি মাস আপনি দেখছেন একের পর এক দুর্যোগ, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, তেল নিয়ে কি একটা মহা কেলেঙ্কারি, তেলের যে সংকট, তারপরে নানান প্রতিকূলতা, আপনার এই যে বন্যা, আগাম বন্যা, কৃষকের মানে শত শত হাজার হাজার বিঘা হাওড় অঞ্চলের মানে হাজার হাজার টন বা লাখ লাখ টন ধান নষ্ট হয়ে গেছে। একের পর এক বিভিন্ন সমস্যা কিন্তু এই সরকার ফেস করতে হইতেছে। তার উপরে শেখ হাসিনা যে লুটপাট করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে লুটপাট করে রেখে গেছে, সেই অর্থনীতিকে চাঙ্গা করা বা এটা গতি নিয়ে আসা অর্থনীতির, সেক্ষেত্রে সেই কাজটুকু সরকার করতে হচ্ছে। এর মাঝখানে মানে সময় সীমিত, এর মধ্যে এই যে এতগুলা ডক্টর ইউনূস সাহেব যে একের পর এক কত আইন তৈরি করে রেখে গেছে, সেগুলো পাস করানো, অধ্যাদেশগুলা পাস করানো, তারপর সংসদ বসা, মানে সরকার মানে কোনো প্রকার কোনো সুযোগই কিন্তু সেই অর্থে ভালোভাবে পায় না এই 3 মাসের মধ্যে। এর মধ্যে তো সরকারের আছে যে তারা যে নির্বাচনী করার জন্য সুযোগ পায়নি বলে আপনি বলছেন। আমি অনেক কাজ করার মতো, যেমন অর্থনীতি যদি ভালো থাকতো তাহলে আরো অনেক কিছু করতে পারতো। তার উপরে এই দুর্যোগগুলো, আপনার বিপদ, আপনি দেখেন তেল নিয়ে কি হয়েছে, আমরা ঢাকা শহরে কি দেখছি, সারা দেশে লম্বা লাইন, 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা লাইন, মানুষের মানে যে কত কষ্ট, পরিবহন সংকট। তারপরে সরকার তো বলেছিল যে তেলের সংকট না, এটা কৃত্রিমভাবে, এখানে আমি কাউকে দোষারোপ করব না, এখন প্রমাণিত হয়েছে তো যে তেলের কোনো সংকট নাই। এখন তো কোনো তেলের জন্য কোনো লাইন নেই, সেই একই পরিমাণ তেল কিন্তু এখন দেশে আছে। এখন নতুন করে যে খুব বেশি তেল আসছে তা কিন্তু না,
তাহলে এই লাইনটা কেন হয়েছিল এই দীর্ঘ এটা লাইন? সেটা এটা কি হয়েছে ব্যবস্থাপনার এটা ব্যবস্থাপনা কিছুটা আছে, তার উপরে কৃত্রিমভাবে সরকারকে বেকায়দা ফেলার জন্য একটা চক্র এই কাজটি করছে বলে অনেক রিপোর্ট, সাংবাদিকদের অনেক রিপোর্ট আমরা পত্রিকায় পড়েছি যে এটাকে কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করার জন্য, যেমনটা এখন গ্যাসের ক্ষেত্রে যে সিএনজি লম্বা লাইন এখন আবার দেখতে পাচ্ছি, সেই পরিমাণ না কিন্তু তাও কিন্তু মানুষের অনেক সময় লাগছে, 1 ঘন্টা আধা ঘন্টা লেট করে লাইন ধরে এগুলো কিনতে হচ্ছে, গ্যাস কিনতে হচ্ছে। তো এখন এই সংকট কিন্তু নানাভাবে আছে, তার এটা মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে। আর আমার সহ আলোচক ভাই, আইনজীবী ভাই যে কথা বলছেন, যে আমি মনে করি সরকারকে সুযোগ দেওয়া উচিত, সরকারকে সুযোগ দিয়ে চাপিয়ে রাখুক, তারা আন্দোলন করতেছে, চাপে রাখতেছে, চাপে রেখে যেই কারণে এদেশের মানুষ প্রাণ দিয়েছে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে, সেটা আমি নিজেও রাজপথে ছিলাম, আমার সন্তানরাও ছিল, এই ভাই ছিলেন, অনেক এই দেশের কোটি কোটি মানুষ কিন্তু সে প্রত্যাশা করে। আমিও প্রত্যাশা করি যে জুলাই সনদ একেবারে পুরোপুরি বাস্তবায়ন হবে এবং কোনো ফ্যাসিস্ট এই দেশে আর জন্ম নেবে না। যদিও বিএনপি বলছে যে তারা এটা পালন করবে, অক্ষরে অক্ষরে পালন করবে। তারা যেমন এখন দেখেন এই 3 মাসের মধ্যে কোনো গুম খুন হয় নাই। তারপরে আপনি দেখেন যে এই 3 মাসের মধ্যে যে বিরোধী দলের উপর নিপীড়ন, এটা গুম হয়নি কিন্তু খুনের ঘটনা তো ঘটেছে। ওই যে মানে গুম মানে এক্সট্রা জুডিশিয়াল রাষ্ট্রীয় যে খুনের কথা বলতেছি, যে ক্রস ফায়ার নামে যেসব হত্যা, এগুলো ঘটে নাই। খুনাখুনি এগুলো আছে, আইন শৃঙ্খলার অবনতি এগুলো আছে, বা বিভিন্নভাবে ছিনতাই রাহাজানি এগুলো আছে, সমাজে এখনো আছে। আজকে একটা ঘটনা দেখেন, একটা 8 বছরের শিশু, আমরা যেখানে বসে কথা বলছি এর পাশেই শিশুকে যতটুকু আলামত পাওয়া গেছে দর্শনের পর হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে 8 বছরের একটা শিশুকে। এই ধরনের ঘটনা অহরহ আছে। তো আমি মনে করি যে সরকারের উচিত দ্রুত আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করা, এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও বেশি উদ্যোগী হইতে হবে। এবং এই সামনে ঈদ, এই ঈদ উপলক্ষেও কিন্তু একটা বিশাল ঘটনা দেশে ঘটছে, নানা। আর বিরোধী দলকে বলবো যে বিরোধী দলের যে দাবিগুলো আছে, যৌক্তিক দাবিগুলো আছে, ওনারা আন্দোলন সংগ্রাম করবেন এবং এই দাবিগুলো আদায় করবেন, তবে সরকারকে একটু সময় দিতে হবে। জি, আজমল হোসেন এর আগে একটি মিস করেছেন, যে আলোচনাটি আমাদের আসলে ভাই শুরু করেছিলেন, যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে আজকে রিপোর্টের কথা যেটা বলা হচ্ছে, এটা নিয়ে একটু মন্তব্য করবেন। আরেকটি হচ্ছে যে আপনারা বিরোধী দলে আছেন, কিন্তু বিরোধী দলের জনজীবনে যে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খুব বেশি আপনারা উচ্চকিত না, যতটা জুলাই সনদ নিয়ে মানে আপনারা উচ্চকিত, জুলাই সনদের কথা যত গুরুত্বের সাথে বলেন। কিন্তু শিশুরা টিকার অভাবে মৃত্যুবরণ করলো, বা এই টিকা আমদানি করা হলো না, আপনারা সেই সরকারের সহযোগী ছিলেন ইউনিসেফ, এর দায়টুকু আপনারা নিচ্ছেন না, কিন্তু এটি নিয়েও আপনারা কোনো কথা বলছেন না। চুক্তি হলে আমেরিকার সাথে, কেউ কেউ বলছেন এটা গণবিরোধী চুক্তি, সেখানে বিরোধী দলের ভূমিকা আপনারা আছেন, এটি নিয়ে কিন্তু আপনারা মুখ বন্ধ রেখেছেন, মানে এটি কেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে তার মৃত্যুদণ্ডের কনভিকশন হয়েছে। তো আমরা কিন্তু আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি বলতে চাই যে আমরা অনবরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই বিচারের রায় কার্যকর করার দাবিতে সোচ্চার আছি। আমরা ঘরে বাইরে রাজনৈতিক অঙ্গনে বক্তব্য বিবৃতিতে এটা কিন্তু অনবরত বলছি। কিন্তু যেটা আপনারা বলছেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তির অধীনে তাকে বন্দি হিসেবে ফিরিয়ে নিয়ে আসবেন, কিন্তু যে কথাটি বলা হচ্ছে শেখ হাসিনা তার মানে মাথা উঁচু করে ফেলবে। আজকে আনন্দবাজারের রিপোর্টের কথা বললেন ভাই, রাজনীতির শক্তিতে ফিরবে, এই কথাটা বলা হচ্ছে। সেটা কোনো চ্যালেঞ্জ তৈরি হচ্ছে কিনা রাজনীতিতে? আমি মনে করি কোনো চ্যালেঞ্জ তৈরি হচ্ছে না। আমরা ওনাকে স্বাগতম জানাই, উনি মাথা উঁচু করেই দেশে আসেন। আমরা চাই উনি যেভাবেই হোক উনি দেশে আসেন, এটাই আমাদের দাবি। উনি যেভাবেই হোক দেশে আসেন। এইরকম মুখরোচক কথা তো উনি বলতে অভ্যস্ত, এটা রাজনীতিকরা বলে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা চাই উনি দেশে আসেন, যেভাবেই হোক দেশে আসেন। দেশে এসে উনি আইন আদালত এবং ওনার যে বিচারের প্রক্রিয়া চলছে এগুলোর মুখোমুখি হন। উনি যদি নিজেকে নির্দোষ দাবি করেন, আমরা আদালতের আদেশ মেনে নিতে বাধ্য থাকবো দেশের নাগরিক হিসেবে। আমি আপনার সাথে যোগ করি এখানে একটা কথা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বলছিল যে শেখ হাসিনা পালিয়ে যায় না, সংবাদ সম্মেলনে বলছিল। এই শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে।
যে আরেকটা কথা বলি, পালিয়ে যাওয়া কোনো সরকার প্রধান বা কোনো নেতা নিজ দেশে ফিরে এসেছে তার জীবদ্দশায়, এরকম ইতিহাস ইতিহাসে নাই। এখনো দুই একটা পৃথিবীতে ক্ষেত্রে তৈরি রাজনীতির ইতিহাসে নাই। না, এবার দুই একটা আসেন, ক্ষেত্রে পালিয়ে যাওয়া, আছে। এরকম আপনি পালিয়ে চুক্তির যাওয়া। কথা বলেছেন, আমরা চুক্তির ইতিমধ্যে সংবাদ মাধ্যমে কিন্তু খুব মানে ভালোভাবে প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে যে এই চুক্তি করার সময় ইউনূস সরকার বর্তমান যে শাসক দল তাদের যিনি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সম্মতি নিয়েছেন, বিরোধী দলের প্রধানেরও সম্মতি নিয়েছেন। তারা অস্বীকার কিন্তু করছে জামাতে। জামাত তারা অস্বীকার করছে, এটা তাদের রাজনৈতিক আপনাদের stand হতে সম্মতি পারে। নিয়েছেন। আমাদের সম্মতি নিয়েছে এরকম কোনো বক্তব্য কেউ বলে না, এই পর্যন্ত আসে নাই। আমাদের এই সম্মতি নেওয়ার প্রয়োজনও ছিল না, আমরা সেই জায়গায় ছিলাম মানে না। আপনারাই সেটা করেছেন বলে আর না, সম্মতি আমরা নেই। করেছি, এটাও কেউ তো বলেছে বলে আমি শুনিনি, এটা কেউ বলেছে বলে আমি শুনিনি। ওই সময় যা কিছু হয়েছে, আপনাদের বর্তমান দ্বারা প্রধানমন্ত্রী, নিয়োজিত সরকার করেছে। বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এই দুইজনের আলোচনা এবং সমঝোতার ভিত্তিতেই সবকিছু হয়েছে। আমাদের অংশগ্রহণ ছিল জুলাই না, কিন্তু অভ্যুত্থানে আপনারা তো সেই ইয়ে জামাতের ছিল। সাথে পার্ট, এখন আপনারা সে রাজনৈতিক না, বন্ধন আপনি- তৈরি করেছেন। আপনি part- আপনারা সংসদে এত কথা বললেন, কিন্তু এই যে শিশু যে মৃত্যুবরণ করছে অথবা চুক্তি নিয়ে যে আলোচনার প্রস্তাবটি তুলছিল স্বতন্ত্র সদস্য রুমির ফারানা, এটার সাথে আমি একটু কিন্তু যোগ করি আপনারা তো আপনাকে, এরকম ভূমিকা রাখতে আমি পারতেন। একটু যোগ করি আপনাকে, জামাতের সাথে আমাদের যে নির্বাচনী জোট আছে, এর মানে কিন্তু এটা না যে জামাতের সকল কিছুতে আমরা সমর্থন করছি এবং সম্মত আছি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল হিসেবে জামাত এবং এনসিপি স্বতন্ত্রভাবে কথা বলছে এবং ভূমিকা রাখছে বিভিন্ন ইস্যুতে, নির্বাচনে তো রাজনৈতিক শেষ ইস্যুতে। নাই। জনাব আজমল হোসেন, সামনে হয়তো সামনে স্থানীয় সরকার নির্বাচন, তখনও তো জোট করতে না, পারে। মানে ইতিমধ্যে- তার নির্বাচনী জোট তো আজীবনই থাকতে ইতিমধ্যে পারে স্থানীয় কিনা। সরকার নির্বাচনগুলিতে এনসিপি সকল পৌর সভাগুলিতে তাদের মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, ইউনিয়ন পরিষদের তালিকা ঘোষণা করেছে এবং ধাপে ধাপে করছে স্বতন্ত্রভাবে তারা করবে। এবং ইতিমধ্যে আপনি অনেকগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন সহ অনেকগুলো জেলা বারে জামাত এবং এনসিপি আলাদা আলাদা প্রার্থী মনোনয়ন করে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে। সংসদে আপনার কথা বললেন না, হামনি কথা বললেন না। আচ্ছা, আমি আসি সংসদে, হাম নিয়ে কথা বলবো না। আমাদের সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই হাম নিয়ে সংসদে কথা বলেছে এবং এই বিষয়ে করণীয় দাবিনামা দিয়েছে লিখিতভাবে, সেটা সংসদের কার্যবিবরণীতেও এসেছে। আপনি একটু স্মরণ করে দেখতে পারেন একটু। জি, কার্যবিবরণী হাতে আমি জানি না তিনি কিভাবে করেছেন দৃঢ়ভাবে বলেছে কিনা, এটা দৃঢ়ভাবে সম্ভবত বলেছেন আমরা এবং শিরোনাম হতে দেখিনি। দৃঢ়ভাবে বলেছেন এবং অনেকগুলো প্রিন্ট মিডিয়া, অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়ায় আমি শুনেছি, আমি নিজ কানে শুনেছি এটা। আরেকটা বিষয় হলো, আপনি দেখবেন যে বর্তমানে আপনি জামাতের সাথে যে জোটের কথা বলছেন, বিরোধী দলের ভূমিকার ক্ষেত্রে এনসিপির সংসদ সদস্যরা এত সক্রিয়, এত ইতিবাচকভাবে সক্রিয় এবং সোচ্চার আছে সকল রাজনৈতিক ইস্যু নিয়ে, সকল জনস্বার্থের ইস্যু নিয়ে। তার বিপরীতে জামাত ইসলামের এতজন সংসদ সদস্য তারা কিন্তু কোনো কথা বলছে না। তো আমি এখন বলবো যে এই না, আপনারা- বর্তমান আপনারা vibrant, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু- বর্তমান চিত্র থেকে আমি বলতে চাই যে এনসিপির যে নেতৃবৃন্দ আছে এদের মতো এই প্রজন্মের, এদেরকেই নেতৃত্বে বিকশিত হওয়ার আরো বেশি করে সুযোগ প্রসারিত করা উচিত। তাদের পারফরমেন্স বলছে এই প্রজন্ম কিন্তু ডিজার্ভ করে এটা। জি জি, আপনি বলছেন সংসদে এনসিপি ভাইব্রেন্ট ছিল, কিন্তু কয়েকটা বিষয় ভাইব্রেন্ট ছিল, সেটি বলা হয়। রাশিদুল হক, এ বিষয়ে কিছু বলবেন কিনা, যে সংসদে বিরোধী দলের যে ভূমিকা, সেক্ষেত্রে জামাত এনসিপি কি ধরনের ভূমিকা রাখছে? না, এবার আমার আমি সাংবাদিক হিসাবে সংসদে সংবাদ সংগ্রহের জন্য আমি অনেক দিন গিয়েছি এবং আমি যেটা দেখেছি এবার সংসদে সরকার এবং বিরোধী দল তুমুল উত্তেজনা এবং একটা প্রাণবন্ত সংসদ। এটা কিন্তু আমরা এটা বলার জন্য বলছি না যে একটা দেশের স্বাধীনতার পরে দেশের ইতিহাসে একটা অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সংসদে যে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এটা দিয়েছেন আপনি। হাম নিয়ে কিন্তু সংসদে অনেক আলোচনা হয়েছে, তেলের সংকট নিয়ে অনেক আলোচনা হয়েছে, দেশের জাতীয় ইস্যু নিয়ে অনেক সংকট নিয়ে আলোচনা হয়েছে সরকার এবং বিরোধী দলের মধ্যে আর কি। তো এনসিপির আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে এনসিপির নেতৃবৃন্দ বা বিরোধী আমি একটু বলি, সোচ্চার ছিলেন সংসদে এখন ইস্যুতে। আমি একটা কথা বলি যে একটা চমৎকার এইবার এই যে সংসদটা এই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং সমাপ্ত হয়েছে অধিবেশনটা। এবং জুনের যে সামনে 5ই জুন
যে বাজেট বাজেট অধিবেশন শুরু হবে। সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি প্রত্যাশা করি। আমি এখন আসি যে হাম এবং কিছু জাতীয় ইস্যু নিয়ে কিছু সংখ্যক সাংবাদিক আপনি দেখবেন যে আপনি আলোচনা করতেছে যে হামের জন্য ডক্টর ইউনূসের কত শাস্তি দাবি করতেছে, যে সাংবাদিকগুলো মানে একটা বিশাল সম্মেলনের নামে মুন্নি সাহা সহ আমি নাম বললাম এরকম কিছু সাংবাদিক এই হাম নিয়ে খুব কান্নাকাটি করতেছে। কিন্তু শেখ হাসিনা যে অপশাসন দুঃশাসন করেছে গত 17 বছর, এত মানুষ হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারপর আপনার মানুষের কোনো মানে অর্থ শত শত লাখ লাখ কোটি টাকা এই দেশ থেকে অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, গণমাধ্যম নির্যাতনের শিকার হয়েছে, মানুষ ওই সময় আরও নানাভাবে নির্যাতিত হয়েছে, তারা কিন্তু কোনো মায়া কান্না করেনি। ইদানিং হাম নিয়ে তাদের যেসব মায়া কান্না দেখা যায় আর কি। তো এইরকম একটা পক্ষ করতেছে। তবে হ্যাঁ, যে শিশুগুলো মারা যাচ্ছে এটা কাম্য নয়। না, এই সরকার যত যত ব্যবস্থা নিচ্ছে, এই সরকার যখন ক্ষমতা নিয়েছে তখন কিন্তু কোনো হামের টিকা ছিল না, একটি টিকাও ছিল না। এরকম একটা অবস্থায় এই সরকার ক্ষমতা নিয়েছে। ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল ওনার গাফলতি এবং ওই সরকারের গাফলতি, ভুল সিদ্ধান্তের কারণে। আমি এই সিদ্ধান্তের কারণে। গাফিলতির জায়গায় আপনার যে উপদেষ্টার গাফিলতির কথা বলছেন, এই উপদেষ্টাকে কি সাচিবিক দায়িত্ব যাদের ছিল তারা কি স্মরণ করিয়ে দিয়েছিল কিনা এটাও বোধহয় ইনক্লুড আচ্ছা, করা উচিত। এখানে আছে, এটা সচিবদের একটা বিরাট এখানে দায়িত্ব। একটা স্বাস্থ্য এখানে বলি অধিদপ্তরের কর্মকর্তাদের শেখ একটা হাসিনার বিরাট পতনে দায়িত্ব। না, কিন্তু আমি আপনাকে এদিকে বলি- আপনাদের দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে নিজেকে না না আমি না, আমি আমি- আমি একটু বলি, এই সরকারকে এখনো কিন্তু আমরা সহায়তা করছে না। করছে না। ইউনূসের যে সরকার হাসিনার পালিত মানে একেবারে একদম কি বলে দলীয়করণ করে শেষ করে দিয়েছিল প্রশাসন, তারাই কিন্তু দায়িত্ব পালন করছে, ওরকম ভাবে না, কিন্তু পরিষ্কার আমরা- করতে না, পারে এই নাই। যে- না, না, উনি যে কথাটা বলছেন যে এটাকে মনে করিয়ে দেওয়া বা এইসব বিষয়ে ওই উপদেষ্টাকে সহায়তা করা, সরকারকে সহায়তা করা, ডক্টর এটা ইউনূসের সাচিবিক সরকার দায়িত্ব কিন্তু ছিল। ডক্টর ইউনূসের সরকার কিন্তু এই সব- ইউনূসের বাংলাদেশ প্রধান কর্মকর্তাদের কিন্তু দায়িত্ব সতর্ক ছিল। করেছিলেন, ডক্টর ইউনূসকে নিজেই তিনি সতর্ক করেছিলেন যে আল্লাহর কসম বা মানে ফর গড সেক যে আপনি এই সিদ্ধান্ত নেবেন না, হ্যাঁ, এর পরিণতি সম্পর্কে বলেছিলেন। আরেকটা এখন এই বিষয় আমি দায়িত্ব আমরা বলতে চাই, সচিবের আমি উপর কথাটা দিচ্ছি, আমরা শেষ নেতার করতে চাই। দায়িত্ব নিতে চাইছি না। মানে এটি কি সে পুরনো মানসিকতার প্রকাশ কিনা, মানে ব্যর্থ হলে তা সেটি অন্যের দায়, কিন্তু সফলতার দায়টা আমার। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আপনাকে বলতে চাই যে আমরা সবসময় কিন্তু রাজনীতিকদেরকে দোষারোপ করি। আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, যে ব্যুরোক্রেটিক সিস্টেমে আমার রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে, এই জায়গাটায় আমরা রাজনৈতিক শ্রেণী, এমপি, মন্ত্রীদেররা আসে যায়, কিন্তু একজন সচিব সে এন্ট্রি লেভেল থেকে শুরু করে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত 30-32 বছর চাকরি করতেছে, কোনো কিছুতেই কিন্তু তার কোনো দায় নেই, অথচ সেই কিন্তু এই ফাইলগুলি নাড়াচাড়া করে এই সিদ্ধান্ত প্রণয়নের সময় সমস্ত সাচিবিক ভূমিকাগুলো রাখে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আমরা আসলো, আমি বলি, চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা তখন নেই, কিন্তু প্রশাসনের একটা রাজনীতিকরা নেই। রদবদল করা হয়েছিল, হ্যাঁ। সচিবদের পরিবর্তন করা হয়েছিল, পুলিশের পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, রদবদল, পুলিশের একটা অস্থির এটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেই পরিবর্তন বিন্যাসটি কিন্তু করেছিল। আপনি একেবারে সেটা বাদ দিতে পারবেন না নিজের মতো করে কাজ করার প্রয়োজনে, তাহলে আপনি সবকিছুর দায় আমলাদের দেবেন। তাতে হয়েছে কি জানেন, ওই যে এক মন্ত্রণালয়ের একজন দুর্নীতিবাজ সচিব ওকে আরেক মন্ত্রণালয় দিয়েছে, ওই মন্ত্রণালয় গিয়ে আবারও স্যাবোটাজ করেছে। আপনি এই প্রশাসনিক আপনি ইউনো ডিসি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো শেখ হাসিনার আমলে নিয়োগ করা। শোনেন, 5ই আগস্টের পরে আমার উপজেলা তেরোখাদা উপজেলায় ইউনিয়ন পরিষদ টিউবওয়েল বসায়, তখন ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়া হলো, উপজেলা পরিষদ ভেঙে দেয়া হলো, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব ছিল আমার তো জানেন আপনি স্যালাইন ওয়েদার, ওখানে আর্সেনিক ক্রাইসিস আছে, তো ওখানে ডিপ টিউবওয়েল দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকেই, সেগুলো উপজেলা পরিষদের অধীনে দেওয়া হয়। তো উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হলো, দিয়ে ইউএনওকে দায়িত্ব দেওয়া হলো। আমার একটা আবেদনের জায়গায় তৎকালীন যে ইউএনও আছে 25,000 টাকা ঘুষ দাবি করেছে। এখন আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন আপনি যদি বলেন আমাকে প্রমাণ করেন, ইট ইজ ইম্পসিবল যে 1872 সালে প্রণীত যে সাক্ষ্য আইন আছে, এই সাক্ষ্য আইন এখানে কোনোভাবেই কার্যকর না এটা প্রমাণ করার জন্য। বাট আমি হলপ করে বলতে চাই যে তৎকালীন ইউএনও 25,000 টাকা ঘুষ চেয়েছে। এরাই দুর্নীতিবাজ, এরাই ফ্যাসিবাদের উর্বর সচিবালয় বসে টাকার বিনিময়ে জেলা প্রশাসনের পরিবর্তন হয়েছে, সচিবের রদবদল হয়েছে, সেটি তো রাজনৈতিক চাপে হয়েছে, মানে রাজনৈতিক নেতাদের মধ্যেই ছাত্র প্রতিনিধির নামে নানা অভিযোগ আসছে, পিএসদের নামে অভিযোগ আসছে। আপনি কি সেটা অভিযোগ মানে সেটা অস্বীকার করবেন? এটা দুর্নীতির সেখানে আলামত পাওয়া গেছে, দুর্নীতির দুদক সেটা বলেছে। ফলে এটি কেবলমাত্র
সচিবরা করেছে। আসিফ আর মাহমুদ সজীব বাকি- ভুঁইয়ার একজন এপিএস এর বিরুদ্ধে দুদক একটা তদন্ত করে কিন্তু তার বিরুদ্ধে তাকে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। সেটা আগের মতো এবং- কিনা? না, আগের মতো যে কিভাবে? শেখ হাসিনার আমলে এবং দুদকে গেলে যখন সেটা clean certificate দেওয়া যখন হয়। মিথ্যা প্রমাণ হয়েছে তখন কিন্তু কোনো সে দায়িত্বে ছিল না, এবং আসিফ সজীব ভুঁইয়া কোনো দায়িত্বে ছিল না, তখন সে একেবারে নিউট্রালাইজড। তাহলে দুদক কার দ্বারা প্রভাবিত হলো? নিশ্চয়ই দুদক এখানে প্রভাবিত করার কোনো সুযোগ এদের ছিল না। জি তারা স্বাধীনভাবেই তদন্ত করে মতামত দিয়ে জি, ফলাফল দিয়েছে। আসবো রাশিদুল হক ভাই, মানে সেখানে বিষয়টা হচ্ছে যে আমরা ওই পুরনো বিতর্কের একটা মানে ধাঁধার মধ্যে, একটা আবর্তের মধ্যে আমরা আটকে যাচ্ছি কিনা। মানে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু দুর্নীতি কমেনি, চাঁদাবাজি কমেনি, মানুষের দুর্ভোগ কমেনি। মানে এই যে পরিবর্তনগুলো, এত রক্তদানের বিনিময়ে এই পরিবর্তনটা আসলে কিভাবে আসবে? মানে আপনারা রাজনীতির কথা বলছেন, রাজনীতিবিদদের কথা বলছেন, কিন্তু কোন উপায়ে আসবে? আসলে কমেনি তা না, কমেছে, কিন্তু এটা একেবারে নির্মূল হয়নি। আপনি যে দুর্নীতির কথা বলতেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছে দুর্নীতির বিষয়ে একেবারে শূন্য কোটায় উনি থাকতে চান, এবং মানে জিরো টলারেন্স কথাটা জিরো আমরা শেখ টলারেন্সের হাসিনার আমলে কথাটা শুনতাম। না, এখানে উনি বলছে যে দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করতে চান। উনি কিন্তু অনেকগুলো পজিটিভ উদ্যোগ নিয়েছেন। যেমন এখন দেখেন, একের পর এক বারবার বলতেছে যে হামের কথাটা আমি ভুলে গেছিলাম, যে এখন হামে প্রতিদিন আজকে 11 জন শিশু মারা গেছে, 11 জন শিশু এই যে মারা গেছে, আরো অজস্র হাজার খানেক বা তারও বেশি নতুন করে হাজার বা দেড় হাজারের মতো তারা আক্রান্ত হচ্ছে হয়েছে, প্রতিদিন। যে এটা reported, প্রতিনিয়ত বাড়তেছে। কিন্তু রিপোর্টের বাইরে হ্যাঁ, হয়তো আরো আছে। আরো হয়তো আছে, যে একটার পর একটা কিন্তু সংকট লেগেই আছে। আবার কি আছে, নানা ধরনের ষড়যন্ত্র আছে। আপনি দেখেন, আমি একটু আগে বলছিলাম হাম নিয়ে, আবার সাংবাদিক নিপীড়ন নিয়ে একটা গণমাধ্যম, বিশেষ করে আমি বলবো যে গণমাধ্যমটির জন্ম হয়েছে শেখ হাসিনার, মানে শেখ হাসিনাকে দুর্নীতির সাপোর্ট দিয়ে, এবং একটা বিশাল মানে দুর্নীতিবাজ একটা গ্রুপের যে প্রধান, আমি আপনার বলতেছি কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের কথা বলতেছি, যে খুনি পালিয়ে গেছে, মানে বসুন্ধরার শাহ আলমের ছেলে একটা মেয়েকে খুন করেছে, এটা আপনি দেখছিলেন পত্রপত্রিকায়, এবং হাসিনার সাথে দেখা করে এ অনেকটা মাপ পেয়ে গেছে, এবং গোটা ফ্যামিলিটা কিভাবে দুর্নীতিগ্রস্ত এবং বিরাট মানে বাংলাদেশে অপকর্ম, নানা অপকর্মের সাথে জড়িত, মানুষের জমি দখল, ভূমি দখল, এগুলোর সাথে জড়িত। এই পত্রিকাটা মায়া কান্না শুরু করেছে 2-3 দিন ধরে আমরা দেখতেছি। কিন্তু সাংবাদিকরা তো- আমি বলি, আমি শত শত শেষ করতে- সাংবাদিক তো বন্দী অবস্থায় আমি আছে, বলতেছি, আছে তো, এটাও তো আমি অস্বীকার বলতেছি করবেন না। যে আমি আপনার বলতেছি, এই মুন্নি সাহা, শ্যামল দত্ত, বা আমরা যাদের কথা বলতেছি যারা কারাগারে আছে, শাকিল, বা ওই যে এর ওয়াইফ যে রূপা, ফারজানা রূপা, এরা শেখ হাসিনার চেয়ে বড় আমলিগার ছিল। এরা অপসাংবাদিকতা যাকে বলে, তারা কিন্তু প্রত্যেকটা কাজে তারা সেটা ব্যবহার করছে, অপসাংবাদিকতা ব্যবহার করছে, এবং এই সাংবাদিক সমাজের মানে গলায়, মানে মাথার উপরে তারা একটা কলঙ্ক লেপন করছে। আমাদের যারা এই সাংবাদিক, আপনি সহ আরও যারা সাংবাদিক সমাজ আছে, সবাই কি খারাপ? তা কিন্তু না। যারা জেলে আছে তারা দেখেন তাদের অ্যাকাউন্টে 200, 300, 500 কোটি টাকা, মুন্নি শাহর অ্যাকাউন্টে কত কোটি টাকা পাওয়া গেছে। তো মুন্নি শাহ, আমি আপনার বিচারে সাংবাদিক, সেটা কি রায় প্রমাণিত আমি আপনার হয়েছে? বলতেছি মানে বিচারটা হোক। না, বিচারটা তো হচ্ছে, কিন্তু পাওয়া গেছে, এটা তো সত্য। আমি আপনার গণমাধ্যমে রিপোর্ট করেছি যে তাদের অ্যাকাউন্টে এত এত টাকা। আপনি শ্যামল দত্ত প্রেস ক্লাবে ইলেকশন করছে, আপনি জানেন কি পরিমাণ টাকা, অর্থাৎ 5 কোটি 7 কোটি টাকা লাগছে তার প্রেস ক্লাবে ইলেকশনে, ভোট কিনে বিভিন্নভাবে ইলেকশন করছে, এইভাবে প্রভাবিত করছে। শেখ হাসিনাকে বলছে যে মরার মানে যত, এই যে বসুন্ধরা শাহ আলম, যে মরার পরেও কিন্তু শেখ হাসিনার পক্ষে থাকবে। জি রাশিদ ভাই, আপনি মাফ করবেন, আমি শেষ করি না, আপনার কথা প্রসঙ্গে একটু প্রশ্নটা বলি, তারপরে আপনার সুবিধা হবে। মানে আপনি মাপ যে প্রশ্নটি করছি, যে ঠিক আছে, শেখ হাসিনার সময় সাংবাদিকরা তার তোয়াজ করেছে, তার তাকে তার অবৈধ কাজের তারা এক ধরনের বৈধতা সৃষ্টি করেছে, কিন্তু আমরা এই পট পরিবর্তনের পর এখন আমরা দেখছি কি যে সেটি খুব বেশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। অনেক পরিবর্তন, আমি আপনার বলি, এখনো তো আমরা দাঁড়িয়ে ছবি তুলছি সাংবাদিকরা, তাই না, আমাদের পিএম এর সাথে, সেগুলা এটা কিন্তু সমালোচনা করছে। আমি আপনি বলি, অনেকে বিট করে যে সাংবাদিকরা, হয়তো প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে একটা বিট করলে যে ওনারা যখন ঈদের শুভেচ্ছা বিনিময় হয় বা বিভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় হয়, একটু শুভেচ্ছা বিনিময় করতে যায়, একসাথে থাকে বা একসাথে ছবি ওঠা, এটা হইতেই পারে একটা বিট করার কারণে, বা যখন যে ইয়েতে। কিন্তু আপনি যে কথাটা বলছেন, এই সরকার 3 মাস হয়ে ক্ষমতায় আসছে, 3 মাসের ভিতরে একজন সাংবাদিক কি অ্যারেস্ট হয়েছে আপনি বলতে পারবেন? কিন্তু শেখ হাসিনার আমলে
মানুষ কত আতঙ্কে ছিল। এই 3 মাসের ভিতরে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মানে ওইভাবে মানে সরকারের তরফ থেকে কোনো মামলা হয়েছে এরকম কি শুনতে পাচ্ছেন? এটা কিন্তু হয় নাই। এই 3 মাসের ভিতরে কোনো সাংবাদিক কি গুম হয়েছে, কোনো সাংবাদিক কি পালিয়ে যাইতে হয়েছে? এই 3 মাসের ভিতরে কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি, ভয়ের পরিবেশ কোনো সৃষ্টি হয় নাই। এবং জনাব তারেক রহমান সাহেব উনি বলছেন যে আমি একবারে মুক্ত স্বাধীন গণমাধ্যম যেটা এটা করতে চান। এবং আজকে তথ্যমন্ত্রী বলছেন, উপদেষ্টা বলছেন যে তারা একটা কমিশন গঠন করে মালিক, শ্রমিক এবং সাংবাদিক সবাই মিলে এমন একটা সবার উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে চান যেন মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা থাকে, মুক্তভাবে মানুষ কথা বলতে পারে, লিখতে পারে, বলতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে চায়। আর আরেকটা কথা বলতেছি যে সম্পাদক পরিষদ, আমি 1 মিনিটে বলবো, সম্পাদক পরিষদে অনেক আলোচনা হয়েছে, আজকে মন্ত্রী মহোদয় বলছেন সেই নেগেটিভ আলোচনাগুলা শুধু সামনে আসছে, পজিটিভ আলোচনা অপসাংবাদিকতার বিরুদ্ধে বলছেন। বিগত দিনে হাসিনাকে যে ফেসিস্ট বানাইছে এইসব বিষয়ে কথা হয়েছে। এই আমরা যারা গণমাধ্যমের লোক সেই কথাগুলো সামনে আনি নাই, নেগেটিভটা সামনে আনছি। আরেকটা কথা বলতে চাই যে এই যে এই সময় ডক্টর ইউনূস সাহেবের নিবর্তনমূলক আইনগুলো, শেখ হাসিনার সময় নিবর্তনমূলক আইনগুলো কোনো পরিবর্তন হয়েছে? আমাদের আইসিটি আইন নিয়ে কিন্তু সমালোচনা ছিল, সেই আইসিটি আইন তো রয়েছে এখানে। না, সেই আইনের কোনো অপপ্রয়োগ হচ্ছে না। আর আমি এটা বাতিল চাই। আমি যদি বলেন সাংবাদিক হিসাবে অবশ্যই আসবো, একটু ছোট করে আসতে আমরা টাইম আমাদের শেষের দিকে। আজমল হোসেন, যে আলোচনাটি যে আমরা যেটা করেছিলাম যে আপনাদের স্বতন্ত্র সত্তা নিয়ে মানে নতুন রাজনীতি আপনারা কোন জায়গাটায় করছেন, মানে বলছে নির্বাচনে আপনারা একভাবে জামাতের সাথে বিলীন হয়ে গেলেন এবং তাদের শক্তিতেই আপনারা রাজনীতিতে টিকে আছেন এই বলা হয়। মানে এনসিপি একটা ধারা হিসেবে এত সামনে কতটা দাঁড়াতে পারবে এ নিয়ে সংশয় আছে। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার জ্ঞান মতে আপনার সুবিধা মোতাবেক একটা ন্যারেশন দিতে পারেন, একটা যুক্তি দাঁড় করাতে পারেন, কিন্তু আপনি ইতিমধ্যে সংসদ অধিবেশনগুলোতে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে জামাত বৃহত্তম দল হলেও জামাতের এনসিপির যে 6 জন সংসদ সদস্য আছেন তাদের ভূমিকা, তাদের বক্তব্য, বিবৃতি, তাদের সংসদে যে সক্রিয়তা, এটা আপনি একটু তুলনা করলেই আমাদের পারফরমেন্সের জায়গাটা আপনি পেয়ে যাবেন। এবং আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে দল গোছানোর কাজ শুরু করেছি। সমস্ত জায়গায় আমরা আমাদের সাংগঠনিক কাঠামোগুলো পুনর্গঠন করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তো আপনি এই কথাটা আমি বলবো যে যদি কেউ বলে থাকে তাহলে এটা খুব অন্যায় কথা, এটা সঠিক কথা না। এই কথাটা আমাদের যে কর্মসূচি চলছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমি রাশেদ ভাইয়ের একটা কথা একটু আপনাকে বলতে চাই যে সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ওই বিল্ডিংয়ের যেখানে ঘটেছে ওই বিল্ডিংয়ের একজন প্রহরী ছিলেন, তিনি কিন্তু একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কি রুদ্রপাল, সাম রুদ্রপাল। প্রথম আলোর একজন সিলেট বিভাগের একটি উপজেলার একজন প্রতিনিধি আমাকে তার অনুরোধে আমি আমার পার্সোনাল এইডেড এই মামলাটি করেছিলাম। সে কোনো আমাকে খরচাপাতি দিতে পারে না। আমি একান্ত ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট হিসেবে আমরা পেশায় এটা করে থাকি। সাগররুনি হত্যাকাণ্ডের মানে আচ্ছা শুনেন, এটা আমি প্রশ্ন করলাম কি হচ্ছে না কেন, মানে এখনো তো এই যে আমি ওই যে প্রথম আলোর যিনি আমাকে, উনি আমাদের তো অন টু অন কথা সবসময় ওপেনলি রেফার করা যায় না। এই সাগররুনি হত্যাকাণ্ড, এই বিলম্বের পেছনে আপনার সাংবাদিকেরাই জড়িত এবং তাদের ভেতরে যারা জড়িত তাদের কয়েকজনের নাম রাশেদ ভাই মুখ থেকে বলে ফেলেছেন। কিন্তু ওই সাংবাদিক এখন নাই, কিন্তু তাহলে সাগররুনি হত্যাকাণ্ডের এটা কেন আমরা জানতে পারছি না? এটা আবারও পিছিয়ে গেল। এর পেছনে পুলিশের বড় বড় কর্মকর্তা জড়িত আছে, রাজনীতিকরা জড়িত আছে, সাংবাদিকরা জড়িত আছে। সরকারের আমলেও কিন্তু সুরাহা করা যায়নি, সমষ্টিক উদ্যোগ সুরাহা করা যায়নি ইউনূস সরকার, তাহলে হলো না কেন? এবং সেই সময় হয়নি, কিন্তু এখন হচ্ছে বড় না কেন? অঙ্কের টাকা পয়সার লন্ডারিং এর বিষয় জড়িত আছে। মানে এখনো সেটা লন্ডারিং চলছে, এখনো সেই সমঝোতার, সেই চক্রের সমঝোতার ভেতরেই হাবুডুবু। আমরা এই বিষয়ে সোচ্চার আছি। আমরা মানববন্ধন, এই যে কিছুদিন আগে মানববন্ধন কেন করতে হবে? আমরা আমাদের পক্ষ থেকে এই নতুন সরকারের কাছে মিটিং করে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে মিটিং করে মাননীয় প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার সাথে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, আমাদের মেম্বার ওনারা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মিটিং করে জোর দাবি জানানো হয়েছে আর যেন বিলম্ব না করা হয়। এটার হত্যার রহস্য, এটার পিছনে কারা দায়ী, এটা যেন এই বাংলাদেশের প্রতিটি জনগণ জানতে পারে, উন্মোচিত হয়, যেন যত বড় রাবক বোয়ালরা এটার পিছনে জড়িত থাক। আমি দাবি জানাচ্ছি, আজকেও দাবি জানাচ্ছি, এই রহস্য উন্মোচন করুন,
সরকারের প্রতি আহ্বান। এবং আমরা এই বিষয়ে আমরা কোনো প্রকার কোনো ছাড় দেব না। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ বা গোটা সাংবাদিক এই সমাজ পতিত এই বিষয়ে সরকারের আমরা সহযোগী তাহলে যে রাঘব সাংবাদিকবৃন্দ গোয়ালরা কি আছে, স্খলিত। সবসময় টিকে এরা থাকে? সবসময় সক্রিয়, সবসময় টিকে এরা থাকে। আমলাতন্ত্রেও সকল আছে, আমলে টিকে এরা থাকে। রাজনীতিতে আছে, সকল আমলেই এরা এই রাজনৈতিক ব্যবস্থাকে ফ্যাসিস্ট চরিত্রে জনাব ভাবিত হওয়ার জন্য এস এম ইয়ে করতে আজমল থাকে। হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রাশিদুল হক, আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। প্রাণবন্ত আলোচনা করার জন্য। আপনাকে দর্শক অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন আপনার শুনেছেন মাধ্যমে সকলকে দর্শকবৃন্দ ধন্যবাদ জানিয়ে অসংখ্য শেষ ধন্যবাদ। করছি। আগামী দিন অন্য বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।